যা পেয়েছে এবছর চলে যাবে ভালোই। আমি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, গেস্ট অফ অনার এবং এই বৃষ্টি বাদলার দিনে কষ্ট করে যারা এসছেন, আমার সব শরীর অশেষ কৃতজ্ঞতা সবার জন্য। আমার বন্ধু মোহাম্মদ আলী খান, কর্মজীবনে আমরা একসাথে যারা ছিলাম তাদের মধ্যে বিভিন্ন কারণে ম্যান অফ ইন্টিগ্রিটি, ম্যান অফ অনেস্টি, যত ধরনের অ্যাডজেক্টিভ আছে প্রায় সবই ওর ব্যাপারে প্রয়োগ করা যায় এবং বাস্তবিকই এর সবগুলিরই যোগ্য তিনি। তা আমি একটা পুরনো গল্প মনে হলো, আমরা যখন প্রশিক্ষণ নিই সেই সময় আমাদের একজন শিক্ষক ছিলেন আফতাবউদ্দিন খান। আফতাবউদ্দিন খান তার পরিবারের একটা কাহিনী শোনালেন। চাচা খুবই ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। চাচা পরপর 3 বার হজে গেলেন এবং এতে নিশ্চয়ই অনেক সওয়াবও কামাই করলেন। তো চাচা 3 বার হজ করে ফিরে আসার পর হঠাৎ একদিন দেখলেন যে চাচি চলে গেছেন বাজারে। তো পরে কনক্লুশন হচ্ছে চাচা 3 বার হজে গিয়ে যে সওয়াব কামাই করলেন, চাচি একবার বাজারে গিয়ে সব শেষ করে দিয়ে আসলেন। মোহাম্মদ আলী খানের এত যে ভালো ভালো গুণ, তারপরে দেখা গেল পুরস্কারটা কাকে দিলেন? মোহাম্মদ আলী খান তার এক বন্ধুকে। এখন স্বজন প্রীতি, বন্ধু প্রীতি, এরকম একটা অভিযোগ যদি আনা যায়, চাচির একবারে বাজারে যাওয়ার মতোই হয় নাকি? হবে না? আমি মোহাম্মদ আলী খানের নানি এবং সেই আকলিমা খাতুনকে আমিও কিন্তু নানিই ডাকতাম এবং আমার সাথে একটা সুসম্পর্ক ছিল। তাহলে সেক্ষেত্রে কি আমি স্বজন না? আজকে অভি যখন বক্তৃতা করে তখন সেই সময় নানির কোলের কথা বলেছে। খান বাহাদুর ইসমাইল, বিখ্যাত খান বাহাদুর ইসমাইল ফরিদপুরের, তার যে কন্যা, সেই কন্যাকে এই আকলিমা খাতুনের কোলে তুলে দিলেন, তুমি কোলে নাও। সেই কন্যাই তো ফিরোজা বেগম। আমি সেই কথাটাই বলছি যে আকলিমা খাতুনের কোলে যাদের চড়ার সুযোগ হয়েছে তাদের মধ্যে একজন ফিরোজা বেগম, বিখ্যাত ফিরোজা বেগম। আমি নানির সাথে আমার একাধিকবার দেখা হয়েছে। আমি যখনই দেখা হয়েছে প্রথম কথা, কি বই আনছো? গোপালগঞ্জ পাবলিক লাইব্রেরির এমন কোনো বাংলা বই নাই যে বইতে তার হাত পড়ে নাই। এবং আমি নিজে দেখছি তাকে, এই তুমি যেরকম দেখছো পড়াশোনা অর্ধেক, বিছনার অর্ধেক, আমি একটু পরে দেখছি, কিন্তু আমিও দেখছি বই নেই। উনি আমাকেও বলছেন যে কি বই আনছো। তো আমরা এই প্রজন্মে এসে এরকম পাঠ করার মতো, পড়াশোনা করার মতো মানুষ তো পাই না। এটি হচ্ছে একটা খুব বড় সত্যি কথা। আজকে কিছুক্ষণ আগে আমার স্ত্রী ছিল, এখন বলা যায় আর কি, আমি সাধারণত আমার হাই তোলা ছাড়া আমার স্ত্রীর সামনে মুখ খুলি না। হাই তোলার সময় উপায় থাকে না, কাজেই একটা ভাগ্য ভালো আমার, এখন সে নাই। তো আমার প্রথম দিককার আমার স্কুলমেট, সুবিখ্যাত লেখক মইনুল হাসান সাবের, তো সাবের একদিন তার স্ত্রী নিয়ে আমাদের বাসায় আসলো এবং আমি আমার ওয়াইফকে বললাম সাবের কিন্তু অনেক বড় লেখক। তো আমার স্ত্রী সাবের ওয়াইফকে বললো, ভাবি দুনিয়াতে আরো পাগল আছে। আমার ওয়াইফের ধারণা ছিল যে একমাত্র পাগল আমি। তারপর আস্তে আস্তে আমার ওয়াইফ এটাও জানলো যে না, পাগল আরো আছে আমার বন্ধুদের মধ্যে, পাগলিও আছে। আমি যখন লেখালেখি শুরু করি একদম শুরু থেকেই, আমি বুঝি যে আমি হয়তো উপযুক্ত না, কিন্তু তারপরে প্রথমে জিজ্ঞেস করি কত দিবা। আমি পয়সা ছাড়া কখনোই লিখিনি। টাকার পরিমাণ কম হতে পারে, কিন্তু প্রথম কথাটাই ছিল যে কত টাকা দেবে। তো সেই জন্য বাজারে আমার যথেষ্ট বদনামও ছিল যে লেখকের আচরণ তো এরকম হওয়া উচিত না, এটা ফরিয়ার বেনিয়ার মতো। কিন্তু আমি শেষ পর্যন্ত আমি মনে করি লেখকটা, এটা লেখালেখিটা এটাও একটা গুডস, এটার একটা কম হোক বেশি হোক একটা বাজার মূল্য থাকতে হবে। এবং মোহাম্মদ আলী খান আমাকে একটু বাজার মূল্য বেশি দিয়ে দিচ্ছে, এটা মানতেই হবে।
এখন এই যে আমি টাকাটা পাচ্ছি, আমরা সবাই প্রত্যেকেই আমাদের মানে জ্ঞাতে অজ্ঞাতে কিছু ভালো কাজ, কিছু মন্দ কাজ করেই থাকি। আমার একটা ছোট্ট কাহিনী একটু বলি। আমি একসময় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ছিলাম। তো সেই সময় মানিকগঞ্জে একটা এতিমখানায় যাই, একটা বালিকা এতিমখানা। তো সেখানে আমার সেখানে যে তত্ত্বাবধায়ক ছিলেন তার নাম শামসুন নাহার। শামসুন নাহার এসে আমাকে বললেন, স্যার একটু, আমার সাথে মন্ত্রী ছিলেন, স্যার মন্ত্রী সাহেবকে বিদায় করে আপনি একটু থাকবেন। তো মন্ত্রী সাহেবকে বিদায় করে থাকলাম। তার মধ্যে শামসুন নাহার খুব পাতলা লিকলিকে একটা মেয়েকে নিয়ে আসলো। মেয়েটাকে বললো যে স্যারকে সালাম দাও। তো আমি জিজ্ঞেস করলাম মেয়েটাকে, তোমার নাম কি? বললো আমার নাম কর্মী আক্তার। শামসুন নাহার বললো তুমি নামটা লিখে দেখাও। তো কর্মী আক্তার খুব সুন্দর করে তার নাম কর্মী আক্তার নাম ঠিকানা লিখলো। তারপর মেয়েটাকে বললো তুমি যাও। এবার শামসুন নাহার আমাকে বললো যে এই মেয়েটার বয়স 17 বছর 9 মাস, 18 বছরের পরে মেয়েটাকে আর এতিমখানায় রাখা যাবে না। তাহলে স্যারের পরে মেয়েটা যাবে কোথায়? তারপরের অংশটুকু, আগের অংশটুকু যেটুকু, সেটা আরো বেশি টাচি। এই মেয়েটাকে একদিনের একটা বাচ্চা হিসেবে পাওয়া যায় কুষ্টিয়া। তারপর সেই বাচ্চাটা এতিমখানায় সেখানে বড় হতে হতে আজকে সে কর্মী আক্তার। তা আমি কি হবে আমি ঠিক জানি না। তারপরে বললাম যে আপনি চিন্তা করবেন না, একটা ব্যবস্থা আল্লাহ করবেন। বাসায় ফিরে আসি, আমি এই অংশটুকু আমার আম্মাকে বলি। আম্মার প্রথম কথা হচ্ছে মেয়েটাকে তাড়াতাড়ি একটা ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারলে ভালো আর কি, চাইলে। তা আমার পুরোনো কানের দুল 2টা দিলেন আর 2000 টাকা আমাকে দিলেন। আমাদের আরেক বন্ধু কবির হাসান, আমাদের ব্যাটসম্যান TNT ক্যাডারের, আমি ওকে বলার সাথে সাথে ও বলে দোস্ত আমি একটা সেলাই মেশিন দেবো। এরকম কয়েকজনকে বলতে বলতে এর মধ্যে মানিকগঞ্জের ডিসি, এখন আমাদের উপদেষ্টা আব্দুল বারী সাহেব, আমি বারী সাহেবকে বললাম যে ভাই আমার একটা মেয়ে বিয়ে দিতে হবে, একটু ব্যবস্থা করে দেবা? তো বাড়ি বললো যে এখানে আপনার মেয়ে কোথেকে আসবে? এবার বলছে একটা মেয়ে আমার এখানে আসে। এবং নাইস অফ বাড়ি তখন এই মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করলো। এবং সেই মেয়েটা, এবং বাড়ি আরো যে বড় কাজটা করলো সেটা হচ্ছে মেয়েটাকে একটা চাকরি দিল। এবং সে মেয়েটা নিশ্চয়ই, এটা অনেকদিন আগে কথা বলছি, 2003 সালের কথা। তো এরকম ছোট 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 উপকার করার সুযোগ আমাদের আছে। আজকে আমি যে টাকাটা পেলাম, এই টাকাটা নানির সম্মানে, এই টাকাটা এরকম দুস্থ মেয়েদের পড়াশোনার সাহায্যে আমি যদি ভালোভাবে ব্যয় করতে পারি আমি খুব সন্তুষ্ট থাকব। এটা নানির জন্য, মোহাম্মদ আলী খানের জন্য এবং আমাদের সবার জন্য এটা একটা সদকায়ে জারিয়া হিসেবে এটা বিবেচিত হবে। আমরা যা উপার্জন করি তার সবটাই আমরা খরচ করি, তার আমাদের সন্তানদের জন্য আমরা রাখার পরেও আমরা কিছু হয়তো মানে এইভাবে ব্যয় করতে পারি। এমন সত্যিই যদি আমরা এরকম কিছু কিছু কাজ করি তাহলে মানে আমাদের সংকট অনেকাংশেই কমে যায়। আর আমি এটা আসলে অনেকদিন ধরেই কোনো না কোনোভাবে নিজের সাধ্য মতো কামাই করি, সব টাকাই কি আর আমি খাই না। তো কিছু 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 এদিক সেদিক খরচ করি। এবং অনেকে জানেও না, আমার কর্মী আক্তার কিন্তু এখনো জানে না পিছন থেকে আমি এই কাজটা করেছি। তো কাজে যত যারা উপকার ভোগী তারা আমাদের কথা যত কম জানবেন তত ভালো। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের আবার এটাও একটা স্বভাবের অংশ, যেটা কিছু দেবার সময় ক্যামেরা যেন থাকে। আমি এরকম মানে এমন হয়েছে যে মানে দুস্থদের খাবার দাবার দেব, মন্ত্রী আসে নাই, 6 ঘন্টা পরে মন্ত্রী আসছে, ততক্ষণে খাবারে ফাঙ্গাস করে যাওয়ার মতো অবস্থা, কারণ ক্যামেরা আসলে। আমি আমার মানে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটা হচ্ছে আমি যেহেতু ফিকশন লিখি, বিশেষ করে ফিকশন, আমার স্ত্রী বলে যে না তোমার এগুলি কি বলো, সব তো বানানো লেখা, হুইচ ইজ কারেক্ট, না বানিয়ে তো আর লিখি না। এবং আমরা যেগুলি লিখি এর কতটা
কতটাই বা সত্যের কতটাই বা আমরা লিখতে পারি। বাস্তব জীবনে আমরা যে ফিকশনটা লিখি, ফিকশনের চেয়ে অনেক বেশি স্ট্রেঞ্জ হচ্ছে ফ্যাক্টস। জীবনে যা ঘটে আমরা অনেক কথাই লেখায় আনতে পারি না। তো কাজে আমাদের সবার জীবনে কিছু ঘটনা আছে, আমরা যদি এগুলিকে ডকুমেন্টেশন করে যাই, আজকে আপনার যদি বিশাল একটা বাড়ি থাকে, অনেক টাকা থাকে, সন্তান সন্ততির জন্য অনেক কিছু রেখে যান, বিশ্বাস করেন একটা জিনিসের কথা কেউ কোনোদিন বলবে না যে আমার এক জেনারেশন পরে আপনি কি আপনার দাদার বাবার নাম জানেন? জানেন, কিছু জানি না। কাজে আমাদের ভূমিকা, আমাদের গুরুত্ব অত্যন্ত কম। আমরা মানুষ হিসেবে উই আর জাস্ট এ লিঙ্ক বিটুইন দ্য পাস্ট অ্যান্ড ফিউচার। এর বাইরে আমাদের সামান্যতম ভূমিকা নাই। আজকে থেকে 450 বছর আগে শুধুমাত্র আমরা শেক্সপিয়রের নাম জানি। 450 বছর আগে আর কারো নাম বলতে পারবেন? পরিচিত, অপরিচিত? নাই, পারি না। আমরা যদি ডকুমেন্টেশনটা করে যাই, তাহলে অন্তত 2-3 জেনারেশন আমাদের নামটা কেউ না কেউ বলবে যে হ্যাঁ আমার দাদার বাবা। আমি বেগম আকলিমা খাতুনের কথা বলি, কারণ আমি নিজে দেখেছি একটা মানুষ পড়তে দেখেছি। যে মানুষ পড়তে জানে সে মানুষ ভালো মানুষ হয়, তার পক্ষে মন্দ মানুষ হওয়া খুব ডিফিকাল্ট। আমি যে উপন্যাসটা লিখেছি তার নাম কফিনের জানালা। আমি যেহেতু লিখে জীবন ধারণ করি, কাজেই ভেতরে কি থাকে অনেক সময় ভুলেও যাই। এটা একটা নারী বান্ধব উপন্যাস। আমাদের একটা প্রবণতা, সঙ্গত কারণেই ভালোবাসা, সৌন্দর্য, এই বোধগুলি তো আমাদের আছেই, আমরাও প্রেম করি। আমার এই উপন্যাসটা শেষে 2টা সাজেশনস আছে। সেটা হচ্ছে, আপনি অনুগ্রহ করে মৃত্যুর সময় তরুণী স্ত্রী রেখে যাবেন না। তরুণী স্ত্রী থাকতে পারে না তা না, স্ত্রী থাকা ভালো, কিন্তু এই তরুণী স্ত্রী নিয়ে আপনি নিজেও বিপদাপন্ন অবস্থায় থাকবেন। এবং আরেকটা, কফিনে হয়তো আপনার কল্পিত জানালা থাকতেই পারে, কিন্তু আপনি এদিক সেদিক তাকাবেন না। তাকালে চোখে এমন সব বিসদৃশ্য জিনিস আপনার চোখে পড়বে, তখন মৃত্যুটা যে একটা শান্তিপূর্ণ মৃত্যু হবে সেটা নাও হতে পারে। সুতরাং আমার মনে হয়, আমি নারী বান্ধব এই জন্য বললাম, বাকি সবাই আশ্বস্ত থাকতে পারেন আপনাদের স্বামীরা কেউ তরুণী স্ত্রী গ্রহণ করবেন না। আর যদি করেই ফেলেন, তাহলে বাকিটুকু তিনি পস্তাবেন, তিনি বুঝবেন। আমি বিভিন্ন বিষয়ে লিখি। আমার লেখার মূল বিষয়টা হচ্ছে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কটা। আমার লেখার আরেকটা বড় উপাদান হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধ। এ নিয়ে আমি আমার সাধ্য মতো লেখার চেষ্টা করেছি। মাঝখানে অল্পদিন আমি অসুস্থ ছিলাম, হসপিটালাইজড হয়ে গেছিলাম। তখন মনে হলো যে আমাদের তো মাঝে মাঝে মন টন খারাপ হয়। তখন মনে হলো মন খারাপ তো এটা একটা এটা একটা লাক্সারি। শরীর খারাপটা খুব ইম্পর্টেন্ট। কাজে শরীরটাকে একটু ভালো রাখতে হবে। এবং আমরা যতদিন আসছি, মোহাম্মদ আলী খান কিছুক্ষণ আগে বললো যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। যেহেতু সিরিয়াল নাই, আমরা যাতে ভালোভাবে যেতে পারি, কিছু স্বীকৃতি রেখে যেতে পারি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ বিজনকান্তি সরকার, আমার বন্ধু এবং সরকারের একজন মাননীয় মন্ত্রী, কষ্ট করে এসছেন, কমিটমেন্ট রক্ষা করেছেন। কানিজ মওলার থাকার কথা ছিল না। আমি প্রথম জানলাম কানিজ মওলা বিদেশে তার একটা প্রোগ্রাম ছিল, যে কোনো কারণে সেই প্রোগ্রামটা আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার মনে থাকবে যে কানিজ আজকের এই মোহাম্মদ আলী খানের এই অনুষ্ঠানটাতে আমাকে উপলব্ধ করে আমি কানিজ মওলাকে পেয়েছি। শাহজাদি আঞ্জুমানারা, আমি যখন লেখালেখি শুরু করি তখন সেই সময়টায় প্রতিষ্ঠিত কবি যারা ছিলেন তাদের একজন হচ্ছেন শাহজাদি আঞ্জুমানারা। আরেকজন প্রতিষ্ঠিত লেখক ছিলেন, আজকে আছেন, শাহাবুদ্দিন। আজকে আছেন আমি জানি, শাহাবুদ্দিন। এরা ছিলেন প্রতিষ্ঠিত। আমি তখন শুরু করি। আজকে আমি শাহজাদির পাশে বসার সুযোগ পাচ্ছি। এবং এটাও এভাবে বলি, আমি অনেকের পাশে বসলে আমার ওয়াইফ মাইন্ড করে, কিন্তু শাহজাদির পাশে বসলে মাইন্ড করে। এটা শাহজাদি নিজেও জানে, এরকম আরো কয়েকবার ঘটেছে। তো এনিওয়ে, আমি একটু সাহস পাচ্ছি কারণ আমার স্ত্রী এই মুহূর্তে নেই। আমি সবাইকেই বলবো যে আপনারা কিছু কিছু লিখুন। এখন বলবেন যে আমি কি বড় লেখক, আমার লেখা কে পড়বে, সেই চিন্তা করার দরকার নেই।
আমি এরকম বিশিষ্ট অনেককে দিয়ে আমাদের লতিফুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, আমি স্যারকে বললাম স্যার আপনি লিখেন, বলে কে পড়বে? আমি আরে ওনাকে উনি বই লিখেছেন। আমাদের একজন রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ বিচারপতি। আমি শুধুমাত্র লেখার কথা বলার জন্য আমি শাহাবুদ্দিন সাহেব তখন নরমাডিয়াতে প্রেসিডেন্টশিপ চলে যাওয়ার পর আমি গেলাম যে স্যার আপনি যদি আপনার একটু স্মৃতি কথা কিংবা আত্মজীবনী কিছু লিখেন আমি একটু সাহায্য করতে পারবো। কি সাহায্য করবেন? আমি বললাম স্যার আমি তো তখন বঙ্গভবনের রাষ্ট্রপতির প্রাইভেট সেক্রেটারি, আমি স্যার একটা লোক আপনাকে দেবো, আপনি শুধু ডিকটেট করবেন, সে লিখে যাবেন। শাহাবুদ্দিন সাহেবের কথার ধরন নিশ্চয়ই আপনাদের মনে আছে, উনি কীভাবে কথা বলতেন, কিশোরগঞ্জের একেবারে খালি ভাষায়। এটাই করবো আমার লেখা, তাহলে স্যার আমরা করবো। হঠাৎ করে বলে ফেললেন দুই বেটির এক বেটিও তো আমার পছন্দ করে না। দুই বেটি তখন আমি ধরে নিলাম যে হয়তো দুইজন সাবেক বর্তমান প্রধানমন্ত্রী তাকে করলেন। আমি বলবো স্যার এটা আপনার চিন্তা করার দরকার কি, আপনাকে যা যা পছন্দ করা দরকার সে তো আপনারা ঠিকই করে। ঠিক এই সময় মিসেস শাহাবুদ্দিন নেই আসে, উনি বলেন এইটা এটা এই দুইটার চেয়ে বেশি খারাপ। আমি বলি স্যার আপনি তাহলে এই কথাগুলি লেখেন, এটার ডকুমেন্টেশনটা হোক। আমি পারবো না, আপনার চাই আপনি তাই লেখেন। এখন যে আমি সব জায়গায় সাকসেসফুল হয়েছি তা না, এরকম ব্যর্থতা অনেক আছে আমাদের। আজকে আমার মানে যারা এসছেন অনেকেই আমার বন্ধু, সহকর্মী, আমার স্বজন, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের আকলিমা খাতুনের বড় ছেলে আবু বকর সিদ্দিকী সাহেব, আমি ওনার বাসায় ছিলাম। ওনার অফিসটা ছিল প্রেস ক্লাবের উল্টো দিকে, হ্যাঁ সেগুন বাগিচা, সেগুন বাগিচা। আমি মানে হ্যাঁ মানে আমার কাছে অসাধারণ একটা মানুষ। আবু সাইদ সাহেবের সাথে যাদের মানে আমি আবু সাইদ সাহেবের সাথে আমাদের চিফ ইলেকশন কমিশনার ছিলেন, আমি উনি যখন কৃষি সচিব ছিলেন সেই সময়টা ওনার সাথে আমার বেশ কয়েকবার একসাথে মিটিং করা, দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। আমরা যদি আমাকে যদি একজন ভালো অফিসারের মডেল বলতে হয় আমি আবু সাইদ সাহেবের কথা বলি। আমি অনেক বড় বড় অফিসারের সাথে কাজ করেছি, যে আবু সাইদ সাহেব আমি দেখতাম যে উনি যখন একটা ইন্সপেকশনে যেতেন, মানে ইন্সপেকশনে যেতেন এবং উনি নোট করতেন অন্তত 4-5 পৃষ্ঠা, একদম ওইটা ফলো আপ করতেন। আপনারা সবাই কম বেশি লিখুন এবং অন্তত একটা পরিকল্পনা করুন যে আমার একটা বই যেন বাজারে থাকে, সেটা একটা মূলত স্মৃতিকথা। উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কে পড়বে সেটা না, এটা যখন আমার নাতি দেখবে, আমার নাতনি দেখবে আমার দাদার কাহিনী এটাতে, আমার নানার কাহিনী এটাতে, এবং এটা তার সন্তান অন্তত 3-4টা জেনারেশন এই বইটা পাস অন করবে। এরপরে অমরত্বের বাসনা আমাদের নেই, অমরত্ব হয় না। এরকম শেক্সপিয়ারের মতো 1-2জন লোকের নামই আমরা শেষ পর্যন্ত মনে রাখি। আর আমরা যেহেতু অতীত এবং বর্তমানের মাঝখানে একটা মাত্র ডট, সামান্যতম বিন্দু, এর বেশি গুরুত্ব আমাদের নেই। এই গুরুত্বটুকু যদি আমরা ধরে রাখতে পারি তাহলে অতীত আর বর্তমানের এবং ভবিষ্যতের মাঝখানে একটা যোগসূত্র হিসেবে থেকে আমরা থেকে যেতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। এই পুরস্কার আমি না পেয়ে মোহাম্মদ আলী খান পেলে আমি আরো বরং বেশি খুশি হতাম। অনেক